হ্যালো বন্ধুরা, আজ থেকে আমি যে বিষয়ের আলোচনা শুরু করছি সেটা হলো গ্রিক দর্শনের ইতিহাস। আচ্ছা, আমরা তো জানি উদ্ভিদবিদ্যা গাছপালা সম্পর্কীয় জ্ঞান, জ্যোতির্বিদ্যা আকাশমণ্ডলের জ্যোতিষ্ক সম্পর্কীয় জ্ঞান। তাহলে দর্শনের বিশেষ ক্ষেত্রটি কি? দর্শনের আলোচ্য বিষয়ই বা কি? অন্যান্য বিজ্ঞানের মতো দর্শনের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দেওয়া সহজ নয়। ইতিহাসের বিভিন্ন যুগে দর্শনের বিষয়বস্তুর যথেষ্ট ভিন্নতা পরিদৃষ্ট হয়েছে। যতই জ্ঞানের পরিধি বেড়েছে ততই দর্শনের আলোচ্য বিষয়কে সাধারণত সীমিত করার প্রবণতা দেখা দিয়েছে। যা আগে দর্শনের আওতাভুক্ত ছিল, পরে তা দর্শন থেকে বাদ দেওয়া হয়েছে। এইভাবে প্লেটোর সময়ে যে পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা দর্শনের অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে এই দুটি জ্ঞানের শাখা বিভক্ত হয়ে যায়। এটি একটি অনতিক্রমণীয় জটিলতা। একটি সর্বজন গ্রাহ্য সংজ্ঞা প্রণয়নের পথে প্রধান বাধা হল বিভিন্ন গোষ্ঠী দর্শনের যথাযথ বিষয়বস্তুকে ভিন্ন ভিন্ন করে তারা দেখেছেন। ফলে হারবার্ট স্পেন্সারের একজন অনুসারী দর্শনের যে সংজ্ঞা বানাবেন তা হেগেলের অনুসারীর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং হেগেলের অনুসারী যে সংজ্ঞা তৈরি করবেন স্পেন্সারের অনুগামীরা তা প্রত্যাখ্যান করবেন। যদি আমাদের সংজ্ঞায় আমরা পরম সত্তার জ্ঞান এই বাক্য অংশটুকু জুড়ে দিই, পরম সত্তার জ্ঞান এই অংশটুকু, তবে তা কোনো না কোনো দার্শনিকের পছন্দ হলেও অন্য কারো কাছে একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াবে, এবং অন্যান্যেরা প্রশ্ন করবেন যে পরম সত্তা বলে কিছু আছে কি? আবার পরক্ষণেই অন্য একটি দার্শনিক গোষ্ঠী বলবেন যে পরম সত্তা বলে কিছু থাকতে পারে, তবে তা অজ্ঞেয়। দর্শন পরম সত্তার জ্ঞান হতে পারে না। অন্য একটি দর্শনের শাখা আবার বলতে পারেন যে পরম সত্তা বলে কিছু থাক বা না থাক, আর তা জ্ঞেয় বা অজ্ঞেয় যাই হোক না কেন, এর জ্ঞান যে কোনো ক্ষেত্রে আবশ্যক। কাজেই বিভিন্ন দার্শনিক গোষ্ঠীর বিশেষ মতবাদের জ্ঞান ছাড়া দর্শনের কোনো সংজ্ঞার যথাযথ মূল্য নির্ধারণ করা যাবে না। এটা সংক্ষেপে এইভাবে বলা যায় যে দর্শন আলোচনার শুরুতে দর্শনের কোনো সংজ্ঞার যথাযথ স্থান নিরূপণ করা যায় না, একমাত্র আলোচনার শেষেই তা সম্ভব। আমরা প্রশ্নটির সমাধান করতে তাহলে সমর্থ হব যদি আমাদের সামনে সমস্ত মতামত পরিস্ফুট হয়, তবেই আমরা দর্শনের সংজ্ঞা নিয়ে যে প্রশ্ন সেটার সমাধান আমরা করতে পারবো। সুতরাং আপনাদের কাছে দর্শনের সংজ্ঞা করা যায় কি যায় না সেটার নিয়ে আলোচনা হবে না। যদি আমি দর্শনের কিছু মূল বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করি যা তাকে জ্ঞানের অন্যান্য শাখা থেকে পৃথক করে, গণনার মাধ্যমে ব্যাখ্যা করে, সম্পূর্ণতার প্রয়াস ছাড়াই কিছু কিছু প্রধান সমস্যা যা দার্শনিকরা সমাধানের প্রয়াস চালিয়েছেন। প্রথমত আমি বলতে পারি যে দর্শন জ্ঞানের অন্যান্য শাখা থেকে পৃথক এই কারণে যে জ্ঞানের অন্যান্য শাখা বিশ্বজগতের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে, দর্শন কিন্তু তা করে না। সমগ্র বিশ্ব নিয়ে দর্শন আলোচনা করে। বিশ্বজগৎ একটি, এর আদর্শ জ্ঞানও হবে একটি, কিন্তু বিশেষীকরণের নীতি ও শ্রমবিজ্ঞান অন্যান্য জায়গার মতো এখানেও সমানভাবে কাজ করে। কাজেই জ্যোতির্বিদ্যা বিশ্বজগতের সেই অংশ নিয়ে কাজ করে যাকে আমরা বলি জ্যোতিষ্ক মণ্ডল। উদ্ভিদবিদ্যা বিশেষভাবে গাছপালা নিয়ে আবার কাজ করে। মনোবিদ্যা কাজ করে মানসিক ঘটনা নিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দর্শন কোনো নির্দিষ্ট সত্তা নিয়ে কাজ করে না, কাজ করে সত্তার স্বরূপ নিয়ে। দর্শন বিশ্বজগৎকে বস্তু নিচেও এক সমন্বিত সংহত ব্যবস্থা হিসেবে দেখে। একে যাবতীয় বস্তুর বিজ্ঞান হিসেবে বর্ণনা করা যেতে পারে। সর্বাপেক্ষা সার্বিক দিক দিয়ে জগৎ যা তাই হিসেবে বর্ণনা করা যেতে পারে। সর্বাপেক্ষা সার্বিক দিক নিয়ে জগৎ যা তাই নিয়ে যখন আলোচনা করে তখন এর জ্ঞান হবে সাধারণ বা সামান্য, অর্থাৎ সামান্য জ্ঞানের দিকে এর ঝোঁক থাকবে।
সব বিজ্ঞানের ঝোঁক সামান্যকরণের দিকে। অগণিত বিশেষ ঘটনাবলীকে এ বাঁধাতে চায় সার্বিক নিয়মের আওতায়, অর্থাৎ সামান্যীকরণের যে নিয়ম তার আওতায় সমস্ত জ্ঞানকে এ নিয়ে আসতে চায়। দর্শন এই সামান্যীকরণ প্রক্রিয়াকে সর্বোচ্চ সীমানায় নিয়ে যায়। এর সামান্যীকরণ শীর্ষে। দর্শন কয়েকটি সম্ভাব্য সামান্য নীতির আলোকে, যদি সম্ভব হয়, মাত্র একটি পরম নীতির আলোকে সমগ্র বিশ্বকে দেখার চেষ্টা করে। এর ফলে যেটা হয় সেটা হলো যে বিশেষ বিজ্ঞানসমূহ তাদের বিষয়বস্তু নির্বাচন করে এবং এগুলোর অধিকাংশ আলোচ্য বিষয়কে ধরে নেয়, কিন্তু দর্শন প্রত্যেকটি বিষয়ের চরম ভিত্তি অনুসন্ধান করে। এটা চিন্তা করা যেতে পারে যে বিজ্ঞানসমূহের এই বর্ণনা ভুল। কোনো কিছু বিনা বিচারে ধরে নেওয়া কিন্তু আধুনিক বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত নীতি নয়। প্রমাণ না করে কোনো কিছু গ্রহণ করা যে আধুনিক বিজ্ঞানের রীতি নয়, সেটা নিঃসন্দেহে বলা যায়। নিঃসন্দেহে এটা কিছুটা নির্দিষ্ট সীমানার মধ্যে সত্য, কিন্তু উক্ত সীমানার বাইরে তা কার্যকর নয়, কারণ সেখানে কিছু কিছু জিনিস ধরে নেওয়া হয়। সচল বিজ্ঞান কতগুলো তথ্যকে নিশ্চিত বলে ধরে নেয়, যা সে সব বিজ্ঞানের ক্ষেত্রে চরম। এ বিষয়ে অনুসন্ধান করা দার্শনিকদের কাজের একটি অংশ। এভাবে বিজ্ঞান যেখানে থেমে যায়, দর্শন সেখানে জ্ঞানের সূত্র ধরে অগ্রসর হয়। বিজ্ঞান যেখানে শেষ করে, দর্শন সেখান থেকে শুরু করে। দর্শনের সূচনা সেইখানে, বিজ্ঞানের যেখানে সমাপ্তি। বিজ্ঞান যা তার গতিপথ হিসেবে গ্রহণ করে, দর্শন সেখানে তার সন্ধানী তৎপরতা চালায়। এবার আমরা এগুলোর কিছু উদাহরণ দিয়ে বিবেচনা করি। জ্যামিতি দেশ সম্পর্কীয় নিয়মসমূহ নিয়ে আলোচনা করে, কিন্তু এ দেশকে সাধারণ অভিজ্ঞতায় ঠিক যেভাবে দেখে সেইভাবে গ্রহণ করে। এ দেশকে বিনা বিচারে ধরে নেয়। কোনো জ্যামিতিবিদ দেশ কি সে সম্পর্কে জিজ্ঞাসা করে না। এটা দর্শনের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অধিকন্তু জ্যামিতি কতগুলো মৌলিক যুক্তিবাক্য বা বচনের ওপর প্রতিষ্ঠিত, সেগুলো এ স্বতঃপ্রথিত বলে ঘোষণা দেয়, যার জন্য কোনো অনুসন্ধান করার প্রয়োজন হয় না। এই মৌলিক বচনগুলো স্বতঃসিদ্ধ। দুটি সরলরেখা কোনো দেশ বা স্থানকে বেষ্টন করতে পারে না। সমানের সঙ্গে সমান যুক্ত হলে ফলাফল সমান হবে। এই বিষয়গুলো সম্পর্কে কোনো জ্যামিতিবিদ কোনো প্রশ্ন তোলেন না। এই প্রশ্ন তোলার কাজটি দর্শনের। এই জন্য নয় যে দার্শনিকরা এখন স্বতঃসিদ্ধের সত্যতা সম্পর্কে সন্দিহান, কিন্তু এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার এবং অনুসন্ধানের যোগ্য যে কিছু কিছু উক্তির পশ্চাতে আমরা শ্রমসাধ্য প্রমাণ উপস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করি এবং কোনো উক্তি সম্পর্কে তেমন কোনো গরজ অনুভব করি না। এ কেমন যে কোনো কোনো বচন স্বতঃসিদ্ধ এবং অন্যান্য বচন প্রমাণ সাপেক্ষ। এই পার্থক্যের ভিত্তি কি? যখন কোনো ব্যক্তি এ ধরনের চিন্তা করেন যে এটা মনের একটা সাধারণ গুণ যে বিন্দুমাত্র প্রমাণ ছাড়াই মন বস্তু সম্পর্কে সবচেয়ে সার্বিক ও নিঃশর্ত উক্তি করতে পারে। যখন আমরা বলি যে দুটি সরল রেখা দেশ গঠন করতে পারে না, তখন আমরা বুঝতেই পারি না যে যেসব যুগ্ম সরল রেখা সম্পর্কে আমরা পরীক্ষা করছি সেসব জায়গাতে তা সত্য হিসেবে দেখা দিয়েছে। আমরা বুঝাই এ কখনো অন্যথা হতে পারে না এবং অন্যথা হয়নি। আমরা বুঝাই যে লক্ষ লক্ষ বছর পূর্বে দুটি সরলরেখা কোনো দেশকে বেষ্টন করেনি এবং লক্ষ লক্ষ বছর পরেও এরূপ হবে না। আবার বড় দূরবীক্ষণ যন্ত্রে দেখা না গেলেও এমন অদৃষ্ট নক্ষত্র জগতেও তা সত্যি হবে। কিন্তু লক্ষ লক্ষ বছর পরে কি ঘটবে এবং সুদূর নিহিরিকা জগতে কি ঘটবে, এ বিষয়ে যদিও আমাদের কোনো অভিজ্ঞতা নেই, এ সত্ত্বেও চূড়ান্ত বিশ্বাস নিয়ে আমরা ঘোষণা করি যে সর্বকালে সর্বদেশে আমাদের স্বতঃসিদ্ধ সত্য এবং সমানভাবে সত্য হবে। আবার অভিজ্ঞতা থেকে সংগৃহীত সম্ভাবনার ওপর আমরা একে স্থাপন করি না,
কেউই এইসব স্বতঃসিদ্ধগুলিকে প্রমাণ করার জন্য পরীক্ষা চালায় না, কিংবা কোনো যন্ত্রপাতিও ব্যবহার করে না। কেমন করে এটা সম্ভব যে স্বতঃসিদ্ধগুলো স্বতঃপ্রতীত এবং প্রমাণ ছাড়া মন কি করে এই বিষয়ে সুনিশ্চিত হতে পারে এবং সুদূর প্রসারী উক্তি করতে পারে? জ্যামিতিবিদরা এসব প্রশ্ন নিয়ে মাথা ঘামান না। তারা তথ্যগুলো বিনা বিচারে গ্রহণ করে এবং এই যে ব্যাপারগুলো, এগুলো সমাধানের কাজ দর্শনের। প্রাকৃতিক বিজ্ঞানসমূহ জড়ের অস্তিত্ব স্বীকার করে নেয়, কিন্তু দর্শন জিজ্ঞাসা করে জড় বস্তু কি? প্রথম দৃষ্টিতে মনে হবে এই প্রশ্ন পদার্থবিদদের, দার্শনিকের নয়। জড়ের গঠন সম্পর্কীয় প্রশ্নটি পদার্থবিদ্যার একটি সুপরিচিত সমস্যা। একটু বিবেচনা করলেই বোঝা যাবে যে সমস্যাটি দার্শনিক যেভাবে উপস্থাপন করেন তা থেকে সম্পূর্ণরূপে পৃথক। এমনকি যদি এটা দেখানো হয় যে জড় হলো ইথার অথবা বিদ্যুৎ অথবা ঘূর্ণি পরমাণু অথবা এ ধরনের কিছু, তাহলে আমাদের এই বিশেষ সমস্যার ক্ষেত্রে কোনরূপ সাহায্য করে না। এসব মতবাদ প্রমাণিত হলেও আমাদের এটুকু শিক্ষা দেয় যে সমস্ত জড় বস্তু দেখা যায় বিভিন্ন রকমের, সেগুলো একই প্রাকৃতিক অস্তিত্বের বিভিন্ন রূপ। আমরা যা জানতে চাই তা হলো প্রাকৃতিক অস্তিত্ব আসলে কি। এক ধরনের জড় বস্তু অন্য ধরনের জড় একটার প্রাণের মাধ্যমে জড়ের আবশ্যিক রূপ ব্যক্ত হয় না। কাজেই প্রশ্নটি বিজ্ঞানের নয়, দর্শনের। এইভাবেই সকল বিজ্ঞানই বিশ্বজগতের অস্তিত্বকে স্বীকার করেছেন, কিন্তু দর্শন জানতে চায় কেন আদৌ জগৎ হলো। এটা কি সত্যি যে একমাত্র এইসব বস্তু দিয়ে উৎপন্ন হয়েছে? তাহলে দেখা যাচ্ছে দর্শন সমগ্র বিশ্ব নিয়ে আলোচনা করে এবং কিছুই বিনা বিচারে গ্রহণ করে না। এবার অন্য একটি বৈশিষ্ট্য হলো যে যদিও আমরা এমন একটি বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি যে বিষয়ে সার্বজনীন কোনো ঐক্যমত নেই। দর্শন মূলত ইন্দ্রিয় গ্রাহ্য অবস্থা থেকে বিশুদ্ধ অর্থাৎ অতীন্দ্রিয় গ্রাহ্য চিন্তনে উত্তরণের প্রয়াস। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বলতে গেলে আমরা দুটি স্বতন্ত্র জগৎ, একটা হচ্ছে বাহ্য প্রাকৃতিক জগৎ এবং আভ্যন্তরীণ মানসিক জগৎ সম্পর্কে সচেতন আছি। আমরা যদি বাইরের দিকেই তাকাই তবে প্রাকৃতিক জগৎ সম্পর্কে অবহিত হই। আমরা যদি আমাদের নজর ভেতরে মনের ওপর নিবদ্ধ করি তবে মানসিক জগৎ সম্পর্কে অবহিত হই। এটা বলা হয়তো ভুল হবে যে বহির্জগৎ নিছক প্রাকৃতিক জগৎ। আপনার মন সম্পর্কে আমি অবহিত আছি, এটা আমার বহির্জগতের একটি অংশ। আমি বলছি না যে যা অনুমানের মাধ্যমে পাওয়া যায়, যা শুধু সরাসরি প্রত্যক্ষ করা যায়, সে সম্পর্কে আমি আপনার মন সরাসরি প্রত্যক্ষ করতে পারি না। প্রত্যক্ষ করি শুধু আপনার দেহ। অবশেষে দেখা যাবে যে আমি আপনার মনের অস্তিত্ব সম্পর্কে অবহিত হই প্রত্যক্ষীভূত প্রাকৃতিক তথ্য থেকে অনুমানের মাধ্যমে। যেমন আপনার দেহের সঞ্চালন এবং আপনার ঠোঁট থেকে উত্থিত শব্দ থেকে আমি অনুমানের মাধ্যমে আপনার ভেতরের সত্তার সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি। যে মনকে আমি সরাসরি প্রত্যক্ষ করি সেটা হলো নিজের মন। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাইরের একটি প্রাকৃতিক জগৎ রয়েছে, একটি আভ্যন্তরীণ মানসিক জগৎও আছে। এই দুইয়ের কোনোটিকেই সর্বাপেক্ষা বাস্তব বলে বিবেচনা করা যায় কি? মানুষ সর্বাধিক পরিচিত জগৎকেই সর্বাধিক বাস্তব বলে মনে করে। এই জগতের সংস্পর্শে সে যে প্রথম আসে আর যে জগতের অভিজ্ঞতা তার অধিক, সেই জগৎকে সে অধিকতর বাস্তব বলে মনে করে। এটা প্রশ্নাতীতভাবে বাহ্য প্রাকৃতিক জগৎ। যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন আলোর দিকে সে চোখ মেলে, যা বাহ্য জগতের একটি প্রাকৃতিক বস্তু। ক্রমশ সে তার ঘরের
মধ্যস্থিত বিভিন্ন বস্তুকে চিনতে শেখে। এই শিশু তার মাকে চিনতে শেখে যে এই হচ্ছে তার মা, আর তার মা একটি প্রাকৃতিক বস্তু, একটি দেহ। অনেক পরেই মা একটি মন বা একটি আত্মা বলেই বিবেচিত হন। সাধারণভাবে আমাদের ছোটবেলাকার যেসব অভিজ্ঞতা রয়েছে, যেসব প্রাকৃতিক জগতের অভিজ্ঞতা, শুধু অন্তর্দর্শনের মাধ্যমেই আমরা মানসিক জগৎকে জানতে পারি। আর অন্তর্দর্শনের অভ্যাস তরুণ বা বয়ঃসন্ধিকালেই আসে। অনেক ব্যক্তির ক্ষেত্রে এটা খুব কম আসে। আমাদের শৈশবের অভিজ্ঞতা লাভের বছরগুলিতে আমাদের জগৎ সম্পর্কীয় সবচেয়ে যেসব স্থায়ী ধারণা জন্মে, সেগুলো কেবল প্রাকৃতিক জগৎ সম্পর্কীয়। মানসিক জগৎ যে জগৎ সম্পর্কে তুলনামূলকভাবে কম পরিচিত, আমাদের কাছে আসে তুলনামূলকভাবে অবাস্তব ছায়ার জগৎ হিসেবে। আমাদের মনের প্রবণতা জড়াত্মক বা প্রাকৃতিক হয়। এখানে যেটা বললাম সেটা ব্যক্তি সম্পর্কে বলেছি, এটা আবার জাতি সম্পর্কেও সত্য। আদিম মানুষ তার মনের তথ্য বা ঘটনাবলী সম্পর্কে কম আলোচনা করত, ভাবত। প্রয়োজন তাকে বাধ্য করে জীবনের অধিকাংশ সময় খাদ্য অন্বেষণে ব্যয় করতে। বিভিন্ন প্রাকৃতিক বস্তু নিরবচ্ছিন্নভাবে যেসব বিপদ আপদ আমাদের উপর হামলা করে তা থেকে বেঁচে থাকতে সে সবসময় ব্যস্ত ছিল। এমনকি আমাদের মধ্যে অধিকাংশ লোক তাদের অধিকাংশ সময় বিভিন্ন বস্তুর বিভিন্ন দিক বংশগত অভ্যাসের ফলে এটা দেখা যায় যে মানুষ মানসিক জগতের পরিবর্তে প্রাকৃতিক জগৎকে অধিক বাস্তব বিবেচনা করতে ঝুঁকে পড়ে। মানুষের ভাষার গঠনের মধ্যেও এটা লক্ষ্য করা যায়। আমরা অদ্ভুত বিষয়কে পরিচিত বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দেখতে পাই যে প্রাকৃতিক বিষয়ের সাদৃশ্যের ভিত্তিতে ভাষা মানসিক বিষয়ের ব্যাখ্যা করে। আমরা একজন মানুষকে স্বচ্ছ চিন্তাবিদ বলে বলতে পারি স্বচ্ছতা কোনো প্রাকৃতিক বস্তুর গুণ। তখন স্বচ্ছ বলে বিবেচিত হবে যখন তার মধ্যে পানি বহির্ভূত কিছু থাকবে না। আমরা বলি একটি মানুষের ধারণা সমূহ উজ্জ্বল। এখানে উজ্জ্বল শব্দটিকে প্রাকৃতিক আলোকের রূপক হিসেবে নেওয়া হয়েছে। আমরা বলি মনের পশ্চাতে একটি ধারণা। মনের পশ্চাতে বলে কিছু আছে কি? মনের সামনের দিক কিংবা পেছনের দিক বলে কিছু আছে কি? মনের কি সম্মুখ বা পশ্চাৎ বলে কিছু আছে? এ যেন প্রাকৃতিক একটা বস্তু। এভাবেই আমরা চিন্তা করছি। আমরা মনোযোগের মানসিক অভ্যাসের কথা বলি। মনোযোগ বলতে বোঝায় কোনো দিকে মনকে বিস্তৃত করা বা কোনো নির্দিষ্ট দিকে নিবদ্ধ করা। আমরা প্রতিবিম্বিত বা প্রতিফলিত করি। প্রতিবিম্বিত, প্রতিফলিত, প্রতিফলন, চিন্তাকে পশ্চাতে পুনরায় করা। কিন্তু আক্ষরিকভাবে বলতে গেলে শুধু প্রাকৃতিক বস্তু সমূহকেই বিস্তৃত, বাঁকানো ও নোয়ানো যায়। যখন আমরা কোনো মানসিক বিষয়কে প্রকাশ করতে চাই তখন প্রাকৃতিক সাদৃশ্যের ভিত্তিতেই তা করে থাকি। আমরা প্রাকৃতিক বস্তুর সাদৃশ্যেই বলি। এ থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে জড়বাদ অনেকখানি গভীরভাবে একদম ঢুকে আছে। যদি প্রাকৃতিক জগতের চেয়ে মানসিক জগৎ আমাদের নিকট অধিক পরিচিত ও বাস্তব হতো, তবে ভাষা বিপরীত নীতির উপর প্রতিষ্ঠিত বা নির্মিত হতো। সেক্ষেত্রে আদিম ভাষা মানসিক তথ্যকে প্রকাশ করত এবং পরবর্তীতে আমরা মানসিক সাদৃশ্যের ভিত্তিতে প্রাকৃতিক বস্তু সমূহকে প্রকাশের চেষ্টা করতাম। প্রাচ্যে সাধারণভাবে শোনা যায় যে প্রাচ্যের ভাববাদ পাশ্চাত্যের জড়বাদের বিপরীত। এ ধরনের বাক্যের মধ্যে আপেক্ষিক সত্য আছে, সামান্য সত্য আছে। তবে যদি এমন বোঝাতো যে প্রাচ্যে অথবা পৃথিবীর কোথাও এমন একটি জগৎ আছে যারা স্বাভাবিকভাবে ভাববাদী, তাহলে তা হতো অর্থহীন। জড়বাদ মানুষের মধ্যে বদ্ধমূল। আমরা প্রাচ্য ও প্রতীচ্যের সকলেই জড়বাদী হিসেবে জন্মগ্রহণ করি। কাজেই আমরা যখন এমন বস্তু নিয়ে চিন্তা করি যা সাধারণভাবে অজড়াত্মক হিসেবে বিবেচিত হয়, যেমন ঈশ্বর কিংবা আত্মা, তখন তাদেরকে জড়াত্মক হিসেবে চিত্রিত না করার জন্য নিরবচ্ছিন্ন প্রয়াস ও সাংঘাতিক সংগ্রাম করতে হয়।
সম্ভবত হাজার হাজার বছরের বংশানুক্রমিক জড়বাদ আমাদের বিরুদ্ধে। ভূতের লৌকিক ধারণা বিষয়টিকে উদাহরণযোগে বিশদভাবে ব্যাখ্যা করা যেতে পারে। যারা ভূতে বিশ্বাস করে, আমার মনে হয় তারা ভূতকে দেহহীন আত্মার কোনো রূপ হিসেবে বিবেচনা করে। বিভিন্ন পত্রিকাতে ভূতের যে চিত্র মুদ্রিত হয় তাতে মনে হয় ভূত জড়বস্তুর তৈরি, এক ধরনের পাতলা জড়বস্তু, যেমন বাষ্প। কতিপয় ভারতীয় চিন্তাগোষ্ঠী যারা পদার্থ নিয়ে কাজ করেন তারা মনে করেন যে চিন্তাকে জড় মনে করা ভুল। মানুষের জন্মগত জড়বাদের দরুন অন্য কোনোভাবে চিন্তা করতে না পেরে তারা তাদের পাপকে লঘু করেন এই বলে যে এ পাতলা জড়বস্তু। অবশ্য এটাও ঠিক ওই অজুহাতের মতোই হাস্যকর যখন জারজ শিশুর মাতা বলেন যে শিশুটি খুবই ছোট। এই পাতলা বস্তু ইস্পাত বা পিতলের সমান জড়াত্মক। এই রীতি ব্যবস্থা নিতান্তই জড়াত্মক। কিন্তু তারা প্রদর্শন করে যে সাধারণ মন ইন্দ্রিয়গ্রাহ্য চিন্তা থেকে অইন্দ্রিয়গ্রাহ্য চিন্তায় পৌঁছাতে খুবই অসাধারণ জটিলতা অতিক্রম করে। তারা উদাহরণ সহযোগে মানুষের মধ্যে প্রথিত জড়বাদ প্রদর্শন করেন। প্রাকৃতিক মনুষ্য জড়বাদী মরমীবাদ বা প্রতীকীবাদের কারণ। প্রতীকী চিন্তায় অনিবার্যরূপে দুটি পদ থাকে, প্রতীক এবং প্রতীত। প্রতীত সত্তাকে প্রতিগায়িত করে। প্রতীক সর্বদা ইন্দ্রিয়গ্রাহ্য অথবা প্রাকৃতিক বস্তু। প্রতীকীবাদ আমাদের দুর্বল মনের নিদর্শন। এটা আমাদের দুর্বলতার পরিচায়ক, ক্ষমতার পরিচায়ক নয়। এর মূল প্রেক্ষিত রয়েছে জড়বাদের মধ্যে, এবং যা জড়বাদের উপর উঠতে পারে না তারাই এই মতবাদকে প্রচার করে। দর্শন মূলত এ ধরনের প্রতীকী ও মরমীবাদী চিন্তাকে অতিক্রম করার প্রয়াস, উলঙ্গ সত্যকে লাভ করার চেষ্টা এবং প্রতীকের মূলে যা লুকায়িত রয়েছে তা অনুধাবন করার প্রচেষ্টা। এ ধরনের অনুৎকৃষ্ট চিন্তা প্রক্রিয়া তাদের জন্যই সহায়ক যারা চিন্তার নিম্নস্তরে অবস্থান করে, আর তাদের পক্ষে বাধাস্বরূপ যারা চিন্তার সর্বোচ্চ স্তরে উন্নয়নের প্রয়াস চালায়। আবার এটা বলা হয়ে থাকে যে দর্শন খুবই কঠিন ও দুর্বোধ্য বিষয়। এর কাঠিন্য অইন্দ্রিয়গ্রাহ্য রূপে চিন্তা করার মধ্যে প্রায় সম্পূর্ণরূপে নিহিত রয়েছে। আমরা যখন দর্শনে কোনো বিষয়ের সম্মুখীন হই যা আমাদের নাগালের বাইরে বলে মনে হয়, তখন আমরা সাবধানতায় দেখতে পাই যে অসুবিধার মূল হলো আমরা কোনো অতীন্দ্রিয় বিষয়কে ইন্দ্রিয়গ্রাহ্যভাবে চিন্তা করার প্রচেষ্টা চালাই, অর্থাৎ আমরা সেই সব বিষয়ের মানসিক ছবি ও প্রতিরূপ গঠনের প্রয়াস পাই। কেননা সব ধরনের মানসিক ছবি ইন্দ্রিয়গ্রাহ্য উৎপাদন নিয়ে গঠিত। কাজেই এ ধরনের ছবি বিশুদ্ধ চিন্তার জন্য পর্যাপ্ত নয়। এই ধরনের দুর্বোধ্যতার অতিরঞ্জন অসম্ভব। এমনকি শ্রেষ্ঠ দার্শনিকরা পর্যন্ত এ ধরনের জটিলতার কাছে নতি স্বীকার করেন। আমাদের অবিরতভাবে উল্লেখ করতে হবে যে পারমিনিডিস অথবা প্লেটোর মতো বড় দার্শনিকরা পর্যন্ত ব্যর্থ হয়েছেন এবং জটিলতার পাকে হাঁসফাঁস করেছেন। এর কারণ হলো কোনো সময়ে তিনি বিশুদ্ধ চিন্তায় উপনীত হয়েছেন সত্য, কিন্তু পরে পরিশ্রান্ত হয়ে পুনরায় ইন্দ্রিয়গ্রাহ্য চিন্তার স্তরে নেমে এসেছেন এবং সেই সব জিনিসের মানসিক ছবি তৈরির প্রয়াস পেয়েছেন যা প্রতিবেদন করার ক্ষমতা মানসিক ছবির নেই। কাজেই তিনি বিরোধের মধ্যে নিপতিত হয়েছেন। দর্শন চর্চায় আমাদের অবিরত একথা অবশ্যই মনে রাখতে হবে। আধুনিককালে দর্শন বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, যেমন অধিবিদ্যা অর্থাৎ সত্তার দর্শন, নীতিবিদ্যা মানে কল্যাণের দর্শন, সৌন্দর্য তত্ত্ব বা নন্দন তত্ত্ব অর্থাৎ সুন্দরের দর্শন। যা হোক, আধুনিককালের এই শ্রেণীবিন্যাস গ্রিক দর্শনের সঙ্গে সম্পূর্ণরূপে খাপ খায় না। এটাই উত্তম হবে যে, সবচেয়ে ভালো হবে যে আধুনিক বিভাগের সঙ্গে আমাদের আলোচ্য বিষয়বস্তু খাপ না খাইয়ে বরং আমাদের আলোচনার অগ্রগতিতে স্বাভাবিক বিভক্তি বিকাশ লাভ করবে, এটাই আগে বলে রাখছি। এখন যদি আমরা জগতের দিকে তাকাই এবং জিজ্ঞাসা করি যে কোন কোন দেশে এবং কোন কোন কালে
আমরা যে ধরনের চিন্তার বিবরণ দিচ্ছি তার উচ্চতর বিকাশ হয়েছিল, তাহলে আমরা দেখতে পাবো যে এই ধরনের বিকাশ প্রাচীন গ্রিসে এবং আধুনিক ইউরোপে সংঘটিত হয়েছে। মিশর, চীন, এসিরিয়া এবং আরও কিছু দেশে বড় বড় সভ্যতার জন্ম নিয়েছিল। সেসব দেশে শিল্পকলা ও ধর্মের উন্নতি সাধিত হয়েছে, কিন্তু দর্শনের উৎকর্ষ তেমনভাবে সাধিত হয়নি। এমনকি প্রাচীন রোমান জাতীয় বিশ্ব দর্শনে তেমন কিছু সংযোজন করতে পারেনি। এই জাতির তথাকথিত দর্শন মার্কস, অরেলিয়াস, সেনেকা, এপিকটেটাস, লিউক্রিটিয়াস এরা বিভিন্ন গ্রিক দার্শনিক গোষ্ঠী। এরা শুধু শিষ্যত্ব পালন করেছেন, গ্রিক দার্শনিকদের রচনায় প্রবল আগ্রহ দেখিয়েছেন এবং তাদের মহতী চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু তাদের চিন্তায় এমন কিছু নেই পূর্বেই গ্রিকরা যার বিকাশ সাধন করেনি। ভারতের ক্ষেত্রে বিষয়টি অধিকতর সন্দেহপূর্ণ। এই বিষয়ে মতানৈক্য আছে যে ভারতের কোনো দর্শন ছিল না। উপনিষদে যেটা ছিল সেটা একটা ধরনের ধর্মীয় দার্শনিক চিন্তা। পরবর্তীতে আমরা তথাকথিত 6 শ্রেণীর দার্শনিক গোষ্ঠী পেয়েছি, যেসব কারণে ভারতীয় চিন্তাকে সচরাচর দর্শনের ইতিহাসের অন্তর্ভুক্ত করা হয় না। যেমন বলা যায়, ভারতবর্ষে দর্শন কখনো ধর্মীয় ও ব্যবহারক অভাববোধ থেকে বিচ্ছিন্ন হয়নি। জ্ঞানের জন্য জ্ঞান, জ্ঞানের এই আদর্শ এখানে বিরল দৃষ্ট। মুক্তির উপায় হিসেবে জ্ঞান এখানে কাম্য। অ্যারিস্টটল বলেন, দর্শন ও বিজ্ঞানের উৎস হল বিস্ময়বোধ। শুধুমাত্র অবগতি ও বোধের জন্যই জ্ঞান ও বোধের কামনা। কিন্তু ভারতীয় চিন্তার উৎস হল অস্তিত্বের অমঙ্গল ও বিপদপাত থেকে ব্যক্তির পরিত্রাণ লাভের উদ্বেগ উৎকণ্ঠা। এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নয়, ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। এটা ধর্মের জন্ম দেয়, দর্শনের নয়। অবশ্য এই ধরনের কল্পনা করা ভুল যে দর্শন ও ধর্ম সম্পূর্ণরূপে পৃথক এবং পরস্পরের মধ্যে অন্তরঙ্গতা এবং এই দুটির মধ্যে বন্ধুত্ব আছে। অবশ্য এই ধরনের কল্পনা করা ভুল যে দর্শন ও ধর্ম সম্পূর্ণরূপে আলাদা। বরং বলা যায় এই দুটির মধ্যে অন্তরঙ্গতা রয়েছে। বস্তুত বিষয় দুটি মূলত সজাতীয়, কিন্তু এরা আবার স্বতন্ত্র। সম্ভবত সত্যমত এই যে বিষয়বস্তুর দিকে গিয়ে অভেদ, কিন্তু আমাদের দিক দিয়ে ভিন্ন। উভয়ের বিষয়বস্তু পরম সত্তা এবং সেই সত্তার সঙ্গে মানুষসহ যাবতীয় বস্তুর সম্পর্ক। যেখানে দর্শন তার সেই বিষয়বস্তু বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করে, বিশুদ্ধ চিন্তনের আকারে পেশ করে, সেখানে ধর্ম একে ইন্দ্রিয় গ্রাহ্য ছবি, পুরাণ, প্রতিরূপ ও প্রতীকের মাধ্যমে উপস্থাপন করে। এটাই আমাদেরকে দ্বিতীয় একটি কারণ প্রদান করে, যার ফলে ভারতীয় চিন্তাকে যথাযথভাবে দার্শনিক না বলে অধিকতরভাবে ধর্মীয় চিন্তা বলে শ্রেণীবদ্ধ করা যায়। এটা কদাচিৎ বা কখনো চিন্তার ইন্দ্রিয়গ্রাহ্য স্তর থেকে বিশুদ্ধ স্তরে উন্নীত হয় না। এ বৈজ্ঞানিক অপেক্ষা প্রচ্ছন্ন। এ বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যার স্থলে প্রতীকী বা রূপক ব্যাখ্যায় পরিতৃপ্ত হয় এবং এইরূপ ব্যাখ্যা সত্যের দার্শনিক উপস্থাপনার চেয়ে সত্যের ধর্মীয় উপস্থাপনার লক্ষণ। আগুন থেকে যেমন স্ফুলিঙ্গ বের হয়, যেমন মাকড়সা থেকে মাকড়সা হুল বের হয়, তেমনি একটি আত্মা থেকে সমুদয় জীবন্ত প্রাণী, জগৎসমূহ, সব দেবতা ও সব সত্তা বা প্রাণী নির্গত হয়। এ ধরনের হাজার হাজার অনুচ্ছেদ উপনিষদের মধ্যে পাওয়া যায়, কিন্তু স্পষ্টত এগুলো কোনো কিছুই ব্যাখ্যা করে না কিংবা ব্যাখ্যার প্রচেষ্টাও চালায় না। এগুলো অন্তঃসারশূন্য রূপক মাত্র। এগুলো কাব্যিক, এগুলো বৈজ্ঞানিক নয়। এসব কল্পনা ও ধর্মীয় অনুভূতিকে পরিতৃষ্ট করতে পারে, বুদ্ধিবৃত্তিক বোধকে পরিতৃপ্ত করতে পারে না। দর্শনের লক্ষ্য বিশুদ্ধ চিন্তায় উত্তরণ। প্রতীক স্তর অতিক্রম করলেই দর্শনের স্তরে উপনীত হওয়া যায়। নিঃসন্দেহে আমরা তর্কের ভিন্ন ভিন্ন একটি পন্থায়ও সম্ভবত অগ্রসর হতে পারি যে মানুষের চিন্তা অসীমের স্বরূপ উদ্ঘাটনে সমর্থ নয় বলে
প্রতীকের আশ্রয়ের ঘাটতি পূরণ করতে বাধ্য হয়। কিন্তু আরও একটি প্রশ্ন উত্থিত হয় যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে বিশুদ্ধ চিন্তায় উত্তরণ সম্ভব নাকি সম্ভব নয়। এর উত্তরে বলা যায় যে দর্শন মূলত বিশুদ্ধ চিন্তায় উত্তরণের প্রয়াস, চিন্তায় উত্তরণ নয়, চিন্তায় উত্তরণের প্রয়াস। ভারতীয় চিন্তাকে সচরাচর দর্শনের ইতিহাস থেকে বাদ দেওয়ার কারণ হলো যে এর চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক না কেন এটা মানুষের অগ্রগতির মূল ধারার বাইরে রয়ে গেছে। ভৌগোলিক ও অন্যান্য প্রতিবন্ধকতা একে যোগ বিচ্ছিন্ন করেছে। ফলে নিজের কাছে এর মূল্য যতই থাক না কেন সাধারণভাবে দর্শনের ওপর এ খুবই সীমিত প্রভাব বিস্তার করেছে। কোনো কোনো সময় প্রাচ্য বিশারদরা এ ধরনের দাবি পেশ করেন যে গ্রিক দর্শন ভারত থেকে আগত। এ ধরনের বিশ্বাস প্রচলিত ছিল যে প্রাচ্য থেকে গ্রিক দর্শন এসেছে, কিন্তু এই প্রাচ্য বলতে আবার মিশরকেও বোঝাতো। এমনকি এই মতবাদটি এখন পরিত্যক্ত হয়েছে। গ্রিক সংস্কৃতি, বিশেষ করে গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে মিশরের কাছে খুবই ঋণী, কিন্তু দর্শনের ক্ষেত্রে গ্রিস মিশরের নিকট ঋণী নয়। এই অভিমত আলেকজান্দ্রিয়ার পুরোহিত ও অন্যান্যদের দ্বারা প্রচালিত হয়েছিল এই উদ্দেশ্যে যে তারা তাদের জাতীয় অহমিকাকে তুলে ধরার প্রয়াস পেত। যেখানে তারা ভালো কিছু দেখতে পেত তারা বলতো এটা আমাদের অবদান। এর পেছনে সামান্যতম সাক্ষী প্রমাণ নেই, দুইয়ের মধ্যে সাদৃশ্য সেরকম নেই। বাস্তবিক অর্থে এই সাদৃশ্য গ্রিক দর্শনের সমগ্র চরিত্রই ইউরোপীয় এবং অপ্রাচ্য। অবতারবাদকে উদাহরণ হিসেবে দেখানো হতো। এই ভারতীয় মতবাদ পিথাগোরীয় চিন্তাবিদরা পোষণ করতেন। অরফিক গোষ্ঠী থেকে এই মতবাদ পেয়েছিল। অরফিক গোষ্ঠীর কাছে এই মতবাদ সম্ভবত পরোক্ষভাবে ভারত থেকে পৌঁছে থাকবে, তবে এই ধারণা নিশ্চিত নয়। এটা বস্তুত সংশয়ী দর্শন, সংশয়গীর্ণ। এটা সত্য হলেও তেমন কিছু আসে যায় না। অবতারবাদ গ্রিক দর্শনের তেমন কোনো গুরুত্বপূর্ণ মতবাদ নয়। প্লেটো এই মতবাদের প্রভূত ব্যবহার করলেও তার দর্শনের মৌলিক ধারণাসমূহের সঙ্গে এই মতবাদের মিল খুবই কম। এই মতবাদ প্লেটোর দর্শনের শুধু কৃত্রিমভাবেই যুক্ত। তার দর্শনে এর যতটুকুর প্রভাব পড়েছে তা ধ্বংসাত্মক। এই মতবাদ প্লেটোর দর্শনের দুর্বলতম দিক, বা পরবর্তীতে অ্যারিস্টটলকে সংশোধন করতে হয়েছে। প্লেটো ও অ্যারিস্টটলের দর্শন আলোচনাকালে এই বিষয় অধিকতর সুস্পষ্ট হয়ে উঠবে। গ্রিক দর্শনের উৎপত্তি ভারতবর্ষে, মিশরে কিংবা গ্রিসের বাইরে কোনো দেশে পাওয়া যাবে না। গ্রিকরাই এই দর্শনের জন্মদাতা। এমন নয় যে ইতিহাস তাদের দর্শনকে এমন একটি জায়গা থেকে দেখতে পেয়েছে যেখানে এ দর্শন বিকাশের বেশ উচ্চ স্তরে পৌঁছেছে এবং এ দর্শন তার সূচনা বা আরম্ভ ব্যাখ্যা করতে পারে না। আমরা এর জন্ম মুহূর্ত থেকেই তার ইতিহাসকে জানি। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে দর্শন চিন্তায় আদি গ্রিক প্রয়াস প্রথম সূচনাকারীর অবিন্যস্ত প্রকাশ নিতান্তই অপরিণত, অগঠিত। অর্থাৎ এটা জিজ্ঞেস করা একটা বিকৃতি যে তারা এসব সাদাসিধে প্রয়াসটুকু নিজেদের করতে পারেন। এই পরিণত সূচনা থেকে অ্যারিস্টটলে এসে এর পরিণতি আমরা বিস্তারিতভাবে এর সামগ্রিক বিকাশধারা অনুসরণ করতে পারি। কাজেই এর কোনো স্তরে এর ওপর কোনো বিদেশি প্রভাব পড়েছে বলে ধরে নেওয়ার প্রয়োজন নেই। খ্রিস্টের জন্মের 600 বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গ্রিক দর্শনের সূচনা হয়। এ শুরু হয় যখন মানুষ জগতের ব্যাখ্যা কী এই প্রশ্নের বৈজ্ঞানিক উত্তর দেবার সর্বপ্রথম চেষ্টা করেছিল। এই শতাব্দীর পূর্বে অবশ্য আমাদের পুরাণ, বিশ্ব সৃষ্টিতত্ত্ব ও কবিদের ধর্মতত্ত্ব প্রচলিত ছিল, কিন্তু এ সবের মধ্যে বস্তুর প্রাকৃতিক ব্যাখ্যার কোনো প্রচেষ্টা ছিল না। এসব কাব্য ও ধর্মজগতের বহির্ভূত ছিল, দর্শনের অন্তর্ভুক্ত ছিল না। এ কথা অবশ্যই অনুমান করা চলবে না যে আমরা যখন গ্রিক দেশের দর্শনের কথা বলি তখন আমরা গ্রিক দেশের মূল ভূখণ্ডের কথাই বলি। ইতিহাসের সুদূর অতীতকালে মূল ভূখণ্ডের গ্রিকরা এজিয়ানের দ্বীপসমূহে, সিসিলি, দক্ষিণ ইতালি
এশিয়া মাইনরের তীরবর্তী অঞ্চলে ও অন্যান্য জায়গায় বসতি স্থাপন করেছিল এবং বর্ধনশীল উপনিবেশ স্থাপন করেছিল। দর্শনে যে গ্রিক দেশের কথা বলা হয় তা এসব জায়গা নিয়ে গঠিত ভৌগোলিকভাবে চিন্তা না করে বরং এটা জাগতিকভাবে ভাবতে হবে। গ্রিক দর্শন স্বাভাবিকভাবে তিনটি যুগে বিভক্ত। প্রথম যুগকে মোটামুটিভাবে প্রাক সক্রেটিস দর্শন বলা যেতে পারে, যদিও এই যুগ সোফিস্টদের অন্তর্ভুক্ত করে না, যারা সক্রেটিসের সমসাময়িক এবং পূর্বসূরি। এই যুগটি হল গ্রিক দর্শনের অভ্যুত্থানের যুগ। দ্বিতীয় যুগ হল সোফিস্ট থেকে অ্যারিস্টটল পর্যন্ত সম্প্রসারিত। সক্রেটিস ও প্লেটো এই যুগের অন্তর্ভুক্ত। এই যুগ গ্রিক দর্শনের পরিণতির যুগ, যার শীর্ষ ও শিখর হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যুগ হল গ্রিক দর্শনের শেষ যুগ। এ হল জাতীয় চিন্তার অবক্ষয় ও অধঃপতনের যুগ। এই বিভাগ স্বেচ্ছাচারমূলক নয়, প্রত্যেক বিভাগের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এগুলো পরে বলা হবে। প্রাক সক্রেটিস দর্শন সম্পর্কে আমাদের জ্ঞানের উৎস বিষয়ে অবশ্য কিছু বলতে হবে। যদি আমরা প্লেটো এবং অ্যারিস্টটল পদার্থ সম্পর্কে কি ভেবেছেন তা জানতে চাই, তবে আমাদের তাদের গ্রন্থ আলোচনা করতে হবে। কিন্তু পূর্বে দার্শনিকদের রচিত গ্রন্থ আমরা আংশিকভাবে পেয়েছি, তাদের বা লেখালেখি সম্পূর্ণরূপে পাইনি। আর কোনো কোনো দার্শনিক তাদের মতামত লিপিবদ্ধ করেননি। তাদের মতামত সম্পর্কে আমাদের জ্ঞান এসেছে প্রাপ্ত জ্ঞানের ওপর পণ্ডিতদের গবেষণা থেকে। সৌভাগ্যক্রমে এই ব্যাপারে আমাদের প্রাপ্তি পর্যাপ্ত। একে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমত, স্বয়ং দার্শনিকভাবে রচনার খণ্ডাংশ। বহু ক্ষেত্রে এই খণ্ডাংশ দীর্ঘ ও গুরুত্বপূর্ণ, অন্যান্য ক্ষেত্রে অল্প। দ্বিতীয়ত, প্লেটো ও অ্যারিস্টটলের রচনার উল্লেখ থেকে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যারিস্টটলের মেটাফিজিক্সের প্রথম যে পার্ট, সেটা তার সময় পর্যন্ত যে ইতিহাসের দর্শন, সেটা দর্শনের ইতিহাস লেখার প্রচেষ্টার প্রথম রেকর্ড, ইত্যাদি ইত্যাদি। তৃতীয়ত, পরবর্তী প্রাচীন লেখকদের রচনায় বিপুল পরিমাণ উপাদানের যে উল্লেখ রয়েছে সেগুলোর কিছুটা মূল্যবান আর কিছুটা মূল্যহীন।